শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন দাবি করা কংগ্রেসম্যান লয়েডকে সাড়া দিচ্ছে স্টেট ডিপার্টমেন্ট। জানাবো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইইউ এর কাছে চিঠি এবং সর্বশেষ জানাবো দেনায় জর্জরিত বাংলাদেশ, ভারতের কাছে ঋণ $100 কোটি, জানালো ভারতীয় মিডিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন দাবি করা কংগ্রেসম্যান লয়েডকে সাড়া দিচ্ছে স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় জঙ্গি আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান লয়েড ডগেট তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাইডেন প্রশাসনকে যে দাবি জানিয়েছেন তাতে অবগত রয়েছে স্টেট ডিপার্টমেন্ট। ব্রিফিংয়ে অংশ নিয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান, বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন যুক্তরাষ্ট্র, কংগ্রেস এবং সিনেটের অনেক সদস্য। কংগ্রেসম্যান লয়েড ডগেট বলেছেন, বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের জঙ্গি আখ্যা দিয়ে তাদের সহিংসভাবে দমন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনাই হচ্ছে বড় জঙ্গি। তার নির্দেশে জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে এবং খুন করা হয়েছে। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছেন। এই নির্যাতনের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের উচিত শক্ত পদক্ষেপ গ্রহণ করা। এই বিষয়ে আপনার মতামত কি? জবাবে মার্কিন প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, যারা শান্তিপূর্ণ বিক্ষোভ করতে চায় তাদের সব ধরনের সহযোগিতার বিষয়ে আমাদের অবশ্যই সমর্থন রয়েছে। আপনার প্রশ্নটি যেহেতু কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ত, সেহেতু সুনির্দিষ্টভাবে তুলনা করে এটার জবাব দিচ্ছি না। তবে আমাদের কংগ্রেসের কোনো সহকর্মী যদি অভিযোগের বিষয়ে প্রশ্ন উত্থাপন করে দাবি জানান, তাহলে সেটার জবাবে তার পক্ষে অবশ্যই আমাদের সাড়া থাকবে। অপর এক প্রশ্নে আনসারি জানতে চান, বাংলাদেশে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাচ্ছে, গুলি করছে, তাদের দেখা মাত্র গুলির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ হেফাজতে আন্দোলনের নেতাদের নির্যাতন করে বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে এবং সরকারের নিয়ন্ত্রিত গণমাধ্যমে তা প্রচার করা হয়েছে। আর এগুলো থেকেই নির্যাতনের বিষয় স্পষ্ট হয়ে ওঠে। এই প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করবেন? জবাবে প্যাটেল বলেন, জনসম্মুখে এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রে বাংলাদেশের চলমান সংকটের ক্ষেত্রে স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানে আমাদের আহ্বান অব্যাহত রয়েছে। তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার পক্ষে যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। প্যাটেল বলেন, বাংলাদেশে আংশিকভাবে ইন্টারনেট সংযোগ চালু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা আহ্বান জানাবো জনগণকে যেন পুরোপুরি এবং বাধা বিঘ্নভাবে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ দেওয়া হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকরা সহ বাংলাদেশের নাগরিকরা গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পাবে। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইইউ এর কাছে চিঠি। মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ সরকার, র্যাব এবং পুলিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলকে চিঠি দেওয়া হয়েছে। গত 20 জানুয়ারি স্লোভাকিয়ার এমপি স্টেফানেক ইভান এই চিঠি দিয়েছেন। আইনের শাসন না থাকা, বিচার বহির্ভূত হত্যা এবং দুর্নীতির মতো ইস্যুগুলো উল্লেখ করে তিনি নিষেধাজ্ঞা জারির আবেদন করেছেন। স্টেফানেক ইভান একই সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাব কমিটির সদস্য। ওই চিঠিতে তিনি বলেছেন, বাংলাদেশে মানবাধিকার, কথা বলার স্বাধীনতা, নাগরিক ও রাজনৈতিক অধিকার পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। চিঠিতে তিনি সম্প্রতি র্যাবের বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার বিরুদ্ধে দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কথা তুলে ধরেন। তিনি আরও লিখেছেন, উপরে উল্লেখিত বিষয়ে আমি আপনার কাছে অনুরোধ করব, আপনার ক্ষমতা ব্যবহার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সংক্ষেপে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে সহায়ক হন। আমি বাংলাদেশ পুলিশ ও সরকারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সাহায্য চাইছি। বাংলাদেশে ক্ষমতাসীন দল মাঝে মাঝেই অমানবিক প্র্যাকটিস ব্যবহার করে, যা এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান রিপোর্ট করেছে। এর মধ্যে আছে নির্বাচনের ফল জালিয়াতি করা অথবা রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন পীড়ন করা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সম্পর্কে স্টেফানেক ইভান বলেন, বছরের পর বছর ধরে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে। বিশেষ করে বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি। সশস্ত্র বাহিনী বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীর খোঁজ নিচ্ছে
গ্রেফতার করছে। পরিসংখ্যান অনুসারে এই বিক্ষোভ চলাকালে 266 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এই সরকারকে আমরা বৈধ হিসেবে মানি না। তারা বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা টিকিয়ে আছে, যা প্রতিনিয়ত লঙ্ঘন করছে মানবাধিকার। ওই চিঠিতে 2018 সালের মে মাসে টেকনাফে কাউন্সিলর আকরামুল হককে হত্যার প্রসঙ্গ রেফারেন্স হিসেবে তুলে ধরা হয়েছে। এসব কারণে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই জোসেফ বোরেলকে চিঠিতে স্টেফানিক ইভান লিখেছেন, অনেক বছর ধরে র্যাবের বিরুদ্ধে বারবার নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো ও যুক্তরাষ্ট্রের কয়েকটি সিনেট পরিষদ। বাংলাদেশে ভয়াবহ দুর্নীতি রয়েছে, আর পুলিশকে নিয়ন্ত্রণ করে সরকার। দুর্ভাগ্যজনক হলো আরেকটি উদ্বেগজনক পরিসংখ্যান, তা হলো বাংলাদেশি বহু নাগরিক নিখোঁজের। এই সংখ্যা কয়েক শত, 5 শতাধিক। নাগরিকদের একটি গ্রুপ এই সংখ্যা প্রামাণ্য হিসেবে তুলে ধরেছে। আরও দুঃখজনক বিষয় হলো অনেক নিখোঁজ ব্যক্তিকে পরে পাওয়া গেছে, কিন্তু দুর্ভাগ্য হলো তখন তাদের দেহে কোনো প্রাণের চিহ্ন নেই। এ বিষয়ে তদন্ত করছে জাতিসংঘ। ইউরোপিয়ান পার্লামেন্টের এই সদস্য বলেছেন, এর আগে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সমালোচনা করেছে জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়ন। ডিজিটাল নিরাপত্তা আইনের ফলে মুক্তভাবে কথা বলার স্বাধীনতার কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। অনলাইনে ভিন্ন মতাবলম্বীদের অপরাধী বানানো হয়েছে এবং লঙ্ঘন করা হয়েছে আন্তর্জাতিক আইন। এক্ষেত্রে আইন শৃঙ্খলা ফেডারেশন ফর হিউম্যান রাইটসের বিবৃতি উদ্ধৃত করেন স্টেফানিক ইভান। তা হলো, এসব নিয়ম লঙ্ঘনের মধ্যে আছে 2018 সালের জানুয়ারি থেকে 2021 সালের জুনের মধ্যে 1134টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। সাধারণ নাগরিকদের পাশাপাশি রাজনৈতিক বিরোধী পক্ষের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় নির্যাতনকে। স্টেফানিক ইভান বলেছেন, 2026 সালের মধ্যে নিম্ন আয়ের দেশের তকমা থেকে উন্নতি ঘটবে বাংলাদেশের। পার্শ্ববর্তী অনেক দেশকে পিছনে ফেলেছে এ দেশটি, কিন্তু দুর্ভাগ্যজনক হলো দেশটির এই উন্নতির সঙ্গে চিহ্নিত হয়ে আছে মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতি। বেদনার সঙ্গে আমাকে বলতেই হচ্ছে, ক্ষমতাসীন দল ক্ষমতায় আসার পর থেকে গণতান্ত্রিক মূল্যবোধকে দমন করা হয়েছে। উদাহরণ হিসেবে সংবাদ মাধ্যম আছে আতঙ্কে, রাজনৈতিক বিরোধীদের করা হয় অপমান। ফলে এই পরিস্থিতি অত্যন্ত গুরুতর। আর এজন্যই আমি আপনাকে অনুরোধ করছি দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা করতে। দেনায় জর্জরিত বাংলাদেশ, ভারতের কাছে ঋণ $100 কোটি, জানালো ভারতীয় মিডিয়া। ঋণের ভারে জর্জরিত বাংলাদেশ। দিনে সেই মাত্রা ছাপিয়ে যাচ্ছে বিপদ সীমা। বছরভর বিভিন্ন খাতে বাংলাদেশ যে পরিমাণ রাজস্ব আয় করে তার অধিকাংশ পরিমাণে এখন চলে যাচ্ছে সুদ দিতে। দিনে দিনে বিদেশি ঋণের হার এক প্রকার বোঝা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের শেখ হাসিনার সরকারের ওপর। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থাৎ IMF এর হিসাব অনুযায়ী 2020-21 পর্যন্ত বিভিন্ন দেশ এবং সংস্থার কাছ থেকে বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল $7,229 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7,59,000 কোটি টাকা। বাংলাদেশের বিদেশি ঋণ দাতাদের তালিকায় মূলত IMF কিংবা বিশ্বব্যাংক ছাড়াও রয়েছে আরও অন্যান্য দেশ, যার মধ্যে অন্যতম ভারত। IMF এর তথ্য বলছে বাংলাদেশের ঋণের পরিমাণ বর্তমানে ঝুঁকির সীমার মধ্যেই রয়েছে, যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে শেখ হাসিনার সরকারের কপালে। কিছুদিন আগেই বাংলাদেশের জন্য নতুন করে $470 কোটি ঋণ অনুমোদন করেছে IMF। হিসাব অনুযায়ী বিশ্বব্যাংক এবং IMF এর মতো আন্তর্জাতিক সংস্থার কাছে বর্তমানে বাংলাদেশের ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে $3,490 কোটি, যা নাকি ইতোমধ্যেই বাংলাদেশের জিডিপির 8% বেশি ছাড়িয়ে গিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন দেশের থেকে বাংলাদেশের ঋণের পরিমাণ বর্তমানে $2,167 কোটি, যা বাংলাদেশের জিডিপির 5% বেশি। কার কাছে কত ঋণ? বাংলাদেশ সব থেকে বেশি পরিমাণে ঋণ নিয়েছে বিশ্ব ব্যাংকের কাছ থেকে। বর্তমানে এই ঋণের পরিমাণ $1,816 কোটি, আর এরপরেই এশীয় উন্নয়ন ব্যাংক এর থেকে $1,328 কোটি ঋণ নিয়েছে বাংলাদেশ। এছাড়াও তালিকায় রয়েছে জাপান, রাশিয়া এবং চীনের মতো প্রভাবশালী দেশগুলো। জানা যাচ্ছে জাপানের কাছ থেকে $923 কোটি আর রাশিয়া এবং চীনের কাছে যথাক্রমে $509 কোটি এবং $476 কোটি ঋণ নিয়েছে শেখ হাসিনার দেশ। এছাড়াও IMF এর থেকে আরও $470 কোটি ঋণ নিয়েছে বলে জানা যাচ্ছে। তার আগেও নাকি তাদের কাছ থেকে $98 কোটি নিয়েছিল বাংলাদেশ। ভারতের কাছে কত ঋণ? IMF এর দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে জাপান, রাশিয়া সহ প্যারিস ক্লাবের সদস্যভুক্ত দেশগুলির থেকেও মোট $1,551 কোটি ঋণ নিয়েছে বাংলাদেশ।
প্যারিস ক্লাবের সদস্য নয় এমন দেশের থেকেও বাংলাদেশের ঋণের পরিমাণ $616 কোটি। আর এই তালিকাতেই নাম রয়েছে ভারতের। জানা যাচ্ছে ভারতের কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ $102 কোটি। তবে ঋণ শোধ করার বিষয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে $105 কোটি ঋণ পরিশোধ করা হয়েছে। হিসাব অনুযায়ী 2022-23 অর্থবর্ষে হাসিনা সরকারকে মোট $278 কোটি অর্থ পরিশোধ করতে হবে, যা 2024-25 অর্থবর্ষে বেড়ে দাঁড়াবে $402 কোটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।